বাঙালি কথক ইউটিউব চ্যানেলে আজকের গল্প আনন্দ বাগচির কলমে একটি প্যাঁচালো রহস্য। কবি এবং ঔপন্যাসিক আনন্দ বাগচি জন্ম হয় 15ই মে 1932 সালে বাংলাদেশের পাবনা জেলায় স্বাগতা গ্রামে। আনন্দ বাগচি মহাশয় হর্ষবর্ধন ত্রিলোচন কলমজি ছদ্মনাম ব্যবহার করতেন। স্কটিশ চার্চ কলেজ থেকে MA পাশ করে কর্মজীবন শুরু করেন বাঁকুড়া জেলার খ্রিস্টান কলেজে অধ্যাপনার কাজে যুক্ত হন। 16 বছর অধ্যাপনা করার পর তিনি সাগরময় ঘোষের আহ্বানে দেশ পত্রিকায় সম্পাদকীয় বিভাগে যুক্ত হন। এছাড়া তিনি শেষ সেতু, পারাবত, বৃশ্চিক প্রভৃতি পত্রিকায় বিভিন্ন সময়ে সম্পাদনার কাজ করেছেন। তিনি যেসব কাব্য রচনা করেছেন সেগুলির মধ্যে হল স্বাগত সন্ধ্যা, দীপান্তর, উজ্জ্বল ছুরির নিচে, শেষের কবিতা প্রভৃতি। এবং তার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে হল চকখড়ি, চাঁদ ডুবে গেছে, পরমায়ু, রাজজটক প্রভৃতি। তার মৃত্যু হয় 9 জুন 2012 সালে নদিয়া জেলার কল্যাণীতে। পুত্র সুনন্দ বাগচি মহাশয়কে অজস্র ধন্যবাদ এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। তাহলে শুরু করা যাক আজকের গল্প, একটি প্যাঁচালো রহস্য। বিকেলের দিকে নিজের ব্যাগ গুছিয়ে নিতে নিতে সুবিদ্যা বলল, চলি সুনন্দ, এখানে এসেছে এত ভালো লেগে যাবে তা ভাবিনি, কিন্তু উপায় নেই, আজই আমাকে ফিরতে হবে। সুনন্দ বলল, কি আর বলবো, মনটা একটু খারাপ হলো এই যা, কিন্তু আমি তো কটা দিন থাকবো বলেই এসেছি। নিশ্চয়ই তুই থাকবি বই কি, 7 দিনের জন্য তো বুক করা আছেই কটেজটা। তাছাড়া যাওয়ার আগে বিনয় নায়কের সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়ে যাব, ও তোর দেখাশোনা করবে, দেখবি কোথাও কোনো অসুবিধা হবে না। সুনন্দ জানতে চায়, বিনয় নায়ক সে আবার কে, কোথায় থাকে? বিনয় আমাদের কাগজের বিশেষ সংবাদদাতা, এইখানেই বাড়ি, বড় ভালো ছেলে। ওর আরেকটা পরিচয় আছে, স্থানীয় তদন্ত নামে একটা পাক্ষিক কাগজের ও সম্পাদক। পত্রিকাটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ স্তক সব এক হাতে করে যাচ্ছে। ওর বাবা এখানকার MLA, খুব প্রভাবশালী লোক। কলকাতার নামকরা দৈনিক প্রত্যহ পত্রিকার স্টাফ রিপোর্টার সুবিদ্যা এসেছিলেন মন্ত্রীর সফর কভারেজ করতে। প্রায় 250 বছরের কিংবদন্তি জড়ানো মহাকালী এই অঞ্চলে অতি জাগ্রত দেবী। প্রতি বছর মাঘ মাসের এক বিশেষ তিথিতে এই মহাদেবীর অন্নকূট উৎসব চলে আসছে আদিকাল থেকে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভেঙে পড়ে এই দিনটিতে অন্নভোগের প্রত্যাশায়। বিশাল মেলা বসে যায় চারপাশ জুড়ে, দিন 3 ধরে চলে তার জের। এবারের অন্নকূটের বাড়তি আকর্ষণ ছিল একটা, নবনির্মিত মহাকালী মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়ে গেছে আজ সকালবেলায় অন্নকূটের পুণ্যতিথিতে। মন্ত্রীমশাই এসেছিলেন সেই উপলক্ষেই। চেন টেনে ব্যাগটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ক্লিক করে আর একটা শব্দ হলো। সুনন্দ চমকে তাকিয়ে দেখল 21-22 বছরের এক তরুণ, হাতে ক্যামেরা, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। সুবিদ্যা মুখ তুলতে সে সহাস্যে বলল, আপনার একটা ছবি নিলাম দাদা, বিদায় বেলার ছবি। আরে বিনয় ভাই, এসো এসো, এই তো তোমার কথাই বলছিলাম, অনেক দিন বাঁচবে। আমার কথা বলেন কি? বিনয় কৌতূহলী চোখে সুনন্দর দিকে তাকালো। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, চোখে না দেখলে এর নামের সঙ্গে তোমার পরিচয় আছে নিশ্চয়। এ হচ্ছে সুনন্দ, কলকাতার সেই খুদে গোয়েন্দা। কিছুদিন আগেই কাগজে কাগজে যার প্রশংসা বেরিয়েছিল পুলিশের তরফ থেকে পুরস্কার ঘোষণার সংবাদে। সত্যি? এক লাফে বিনয় সুনন্দের সামনে গিয়ে দাঁড়ালো। কি আশ্চর্য, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না হওয়ার কি আছে, ও তো আমার সঙ্গেই এসেছে। বিনয় গোটা 2 স্ন্যাপ নিয়ে সুবিদ্যার দিকে ফিরল। এ কিন্তু আপনার ভারী অন্যায়, একেবারে চেপে গিয়েছিলেন খবরটা দাদা। সুবিদ্যা হেসে বলল, ঠিক আছে,
ও তাহলে থেকেই যাক কটা দিন। তুমি ওকে একটু দেখো, অনেক বেলায় উঠে সবে ব্রেকফাস্ট সারতে বসেছে। এমন সময় বিনয় এসে হাজির। কাঁধে সর্বক্ষণের সঙ্গে ক্যামেরাটি আছে, কিন্তু কেমন একটা যেন উদ্ভ্রান্ত ভাব, উস্কো খুস্কো চুল। দেখেই মনে হয় কিছু একটা ঘটেছে। সুনন্দ খেতে বসেছে দেখে বোধ হয় কিছু ভাঙল না। শুকনো মুখে বলল, আমি একটু বসছি, তুমি খেয়ে নাও। সুনন্দ ওর মুখের দিকে আরেকবার তাকিয়ে বলল। বিনয় মাথা নেড়ে বলল, না না, ওসব ঝামেলা করতে হবে না, আমার তাড়া আছে। ঠিক আছে, তাহলে কফি অন্তত হোক। ইতস্তত করে বিনয় শেষে বলল, বেশ, জাস্ট কফি, কিন্তু পটে লিকার আছে, তুমি বানিয়ে নাও। বলেই সুনন্দ হাঁক দিল, রামাশিসজি, একটা খালি কাপ চাই। কাল সুবিদ্যা চলে যাওয়ার পর সুনন্দকে নিয়ে বিনয় অনেক রাত পর্যন্ত মন্দিরের চত্বরে আর মেলার মধ্যে ঘুরে বেরিয়েছিল। দূরের কাছের নানা জাতের মেয়ে পুরুষ এ মেলা প্রাঙ্গণ তখন সমুদ্র। ছেলে বুড়োই একাকার। টয় ট্রেন, নাগরদোল্লা, নানা আধুনিকতার ঘূর্ণি, জাদুঘরের ভেলকি, বেলুন ফাটিয়ে টার্গেট প্র্যাকটিসের বন্দুকওয়ালা থেকে শুরু করে ঝুড়ি ঝুড়ি পুতুল দোকান ছাড়া হরেক কিসিমের গৃহস্থলীর স্টলে জমে উঠেছে। রমরমিয়ে চলছে বায়োস্কোপ আর হাতে গরম ফটো তোলার দোকান। এরকম আধা শহরে ভাবাই যায় না। মেলা থেকে ফিরে এসেও অনেকক্ষণ ঘুম আসেনি সুনন্দর। শীতটাও জাঁকিয়ে পড়েছিল সন্ধ্যে থেকে। নতুন জায়গায় একা বলেই হোক কিংবা অনেক রাতে খাওয়ার জন্যই হোক, ঘুম সহজে আসছিল না। ঘুম ভাঙতেও দেরি হয়েছিল তাই, আর ভাঙার পরেও শীত কাতরে গড়িমসি ছিল। আসলে সকালে উঠে কোথাও যাওয়ার তাড়া ছিল না তো। বিনয় ইতিমধ্যে দুধ চিনি মিশিয়ে 2 কাপ কফি বানিয়ে ফেলেছে। সুনন্দর দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলল, দেখো চিনি ঠিক আছে কিনা। সুনন্দ মাথা নাড়তে ও নিজের কাপে চুমুক দিতে দিতে একটা তৃপ্তির শব্দ করল। সুনন্দ ওকে লক্ষ্য করছিল। একটু সময় দিয়ে বলল, তারপর বলো, ঘটনাটা কি? কোথায় কোন বিপদ আপদ, নাকি কোনো দুঃসংবাদ? ভয়ঙ্কর দুঃসংবাদ? এখানকার ইতিহাসে আগে কখনো ঘটেনি এমন অবিশ্বাস্য ব্যাপার। বলো কি? সুনন্দ সোজা হয়ে বসে। কাল গভীর রাতে মহাকালীর মন্দিরের পুরোহিত ছুরিকাহত হয়েছে। বিষম খেতে খেতে সামনে নিয়ে সুনন্দ বলে উঠল, মানে মারা গেছে? কোথায় ঘটলো ব্যাপারটা? কারা করলো? কেন? একটু চুপ করে থেকে বিনয় উত্তর দিল, মারা গেছে কিনা ঠিক বলতে পারবো না। আমাদের গাড়ি করে সদর হাসপাতালে যখন নিয়ে গেল তখন জ্ঞান ছিল না, হিউজ ব্লিডিং হচ্ছিল। ঘটনা যা জানতে পেরেছি তোমাকে বলছি। প্রসাদ বিতরণ শেষ হলে মায়ের মূল কক্ষটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ঘর খুলে মধ্যরাতে আরতি শেষে পুরোহিত মায়ের অনুমতি প্রার্থনা করেন। তারপর সেবায়িতদের ডাকেন। সবাই মিলে প্রণামী টাকা বাক্সবন্দি হয়। প্রণামী ও মানতের অন্যান্য জিনিস, শাড়ি ইত্যাদি গুছিয়ে ফেলে ফলমূল প্রসাদ ছাঁদা বেঁধে নিজেই বাইরে আসে। তখন মন্দিরের রক্ষীরা ভেতর ও বাইরের মন্দিরে তালা দেয়। কালকেও যথা নিয়মে পুরোহিত ভেতরে ঢুকেছিলেন মায়ের নির্জন আরতি সারতে। হঠাৎ বুক ফাটা আর্তচিৎকারে শুনে মন্দিরে সবাই দিশাহারা হয়ে গিয়েছিল। কি ব্যাপার? কার চিৎকার? বুঝতে তাদের খানিকটা সময় লেগেছিল। শেষে মূল মন্দিরের দরজা খুলে দেখা গেল ঘর ফাঁকা। শুধু পুরোহিতের নিস্পন্দন দেহটি লুটিয়ে পড়ে আছে মায়ের পায়ের কাছে। কোনো ধারালো সরু অস্ত্র দিয়ে কেউ বুঝি তার বুক এফোড় ওফোড় করে দিয়েছে। স্তম্ভিত হয়ে বসে থেকে সুনন্দ একসময় বলল, কিন্তু আততাই পালালো কোন পথ দিয়ে? ঘরের পেছন জানালা দিয়ে। জানালা দিয়ে? সুনন্দর গলায় বিস্ময়। হ্যাঁ, জানালার লোহার ফ্রেম বসানো মজবুত গ্রিল ছিল।
স্ক্রুগুলো খুলে গ্রিল সরিয়ে অপরাধীরা বাইরের মন্দিরের প্যাসেজে পেরিয়ে চম্পট দিয়েছে। গেটে তখন খোলাই ছিল, লোকজনও কেউ ছিল না। সুনন্দ বলল, কিন্তু কারণ তো কিছু বুঝতে পারা গেল। নিছক প্রতিহিংসা? একজন পুরোহিতের ওপর কারো কি এমন রাগ থাকতে পারে যে তার জীবন শেষ করে দিতে চাইবে? বিশ্বাস হয় না। আরে আসল ব্যাপারটাই তো তোমাকে বলা হয়নি। যে বা যারা এসেছিল তাদের লক্ষ্য ছিল অর্থ। তারা মায়ের গায়ের সমস্ত অলংকার খুলে নিয়ে গেছে। মন্দিরের ট্রাস্টির হিসাব মতো 15 লক্ষ টাকার গহনা। লোকগুলোর এমন দুঃসাহস যে মায়ের জিভ থেকে সোনার পাতটুকু পর্যন্ত খসিয়ে নিয়ে যেতেও ওদের হাত কাঁপেনি। সবচেয়ে দামি অলংকার ছিল একটি হীরের নেকলেস, পাশের রাজ্যের মহারাজার বংশের দুর্লভ রত্নহার। গড় পুরন্দরপুরের বর্তমানে উত্তরাধিকারী অবশ্য নামেই রাজা। একাধিক ব্যবসায় ফুলে ফেপে তারা এখন ধনকূপে। এই তরুণ মহারাজা তো এতদিন নিঃসন্তানই ছিলেন। তিনবার তাঁর স্ত্রীর গর্ভে মৃত সন্তান আসার পর মহাকালীর আশীর্বাদে গত বছরই তাদের একটি ফুটফুটে ছেলে হয়েছে। ছেলের জন্য মহারানী মানত করেছিলেন। সেই মানতের হার গতকাল নিবেদন করা হয়েছে রাজবংশের তরফ থেকে। এইসব গহনা ছাড়াও প্রণামীর টাকাও ছিল কয়েক হাজার হবে। গালে হাত রেখে সুনন্দ বলল, আই সি, এ তাহলে ছোটোখাটো তো চোরের কর্ম নয়, একেবারে সুপরিকল্পিত ছিনতাই, ডাকাতি এবং হত্যার চেষ্টা। কিন্তু তোমাদের এত জাগ্রত মহাকালী দেখা যাচ্ছে, কিন্তু একেবারে নির্বিকার। তিনি আসলে পাথর প্রতিমা ছাড়া কিছুই নন। নিজের সর্বস্ব তো গেল, নিষ্পাপ পুরোহিতের প্রাণটাও তিনি রক্ষা করতে পারলেন না। বিনয় একটু আহত হলো, অপ্রসন্ন গলায় বলল, মাকে যা খুশি বলো, কিন্তু ওই পাষণ্ডরা দেখো ঠিক শাস্তি পাবে। লোকের ধারণা মায়ের গায়ে হাত দেওয়া দুর্মতি যাদের হয়েছে, চরম সর্বনাশ থেকে তাদের রক্ষা নেই। সুনন্দ বুঝল বিনয়ের আতে ঘা লেগেছে, তাই নিজের মন্তব্যটা মোলায়েম করে বলল, অবশ্য কথাটা অন্য দিক থেকে ভাবার আছে। অক্ষম অপদার্থ বিকলাঙ্গ সন্তানকেই মারা বুক দিয়ে আগলায় দেখনি? সকলেই তার সন্তান, তবু পাপীতাপীদের ওপরই তাঁর করুণা সকলের আগে ঝরে পড়ে। এই যুক্তিতে বিনয় মনে মনে খুশি হলো। বলল, তা সত্যি বলতে কি, অর্থ ঐশ্বর্য এইসবের মূল্য তো মানুষেরই মন গড়া। ওসব অসাড় বস্তু ঈশ্বরকে স্পর্শও করে না। যাকে ভাই সুনন্দ, একবার যাবে নাকি মন্দিরের অবস্থাটা নিজের চোখে দেখে আসতে? তুমি গোয়েন্দা, আর আমারও তো এক হিসাবে গোয়েন্দা পত্রিকায়। যাব কি বলছো? সুনন্দ রুমালে মুখ মুছে উঠে দাঁড়ালো। খবরটা শোনা মাত্রই আমি মনে মনে এক পায়ে খাড়া হয়ে আছি। তবে একটা কথা, গোয়েন্দা বলো না, ব্যোমকেশ বক্সীর ভাষায় আমরা দুজনেই সত্যান্বেষী। ভেতরের সত্যিটাকে খুঁজে বেড়ানোই আমাদের কাজ। রাজি? নিশ্চয়ই। এবং সেটা আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। ওরা যখন মন্দিরে গিয়ে পৌঁছল, পুলিশের কাজ তখন প্রায় শেষ। ওসি তার দলবল নিয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয় এক ফটোগ্রাফারকে দিয়ে মূর্তির এবং মন্দিরের নানা বিশেষ স্থানে ছবি তোলা হয়ে গিয়েছে। বোধহয় মূর্তির গায়ে এবং খুলে রাখা গ্রিলে হাতের ছাপ পেয়েছেন। আর আশেপাশের প্যাসেজে খুব অস্পষ্ট ভাঙাচোরা কিছু জুতোর ছাপ। চারপাশ খুঁটিয়ে দেখে ওসির কী ধারণা হয়েছে তা আর ভাঙলেন না। গ্রিলটাকে আবার স্ক্রু দিয়ে এঁটে বন্ধ করে দিতে বলে সেবায়িতদের কয়েকজনকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তাঁর নাকি আরও কিছু জ্ঞাতব্য আছে, যা এখানে সকলের সামনে তিনি জিজ্ঞাসা করতে চান না। পাকশালার রাঁধুনিদের, কর্মীদের ও রক্ষীদের জবানবন্দিতে কিছুই জানা যায়নি। শুধু কে কখন কোথায় ছিল, কতদিন কাজ করছে, এই সব খবরটুকু ছাড়া
এই নতুন মন্দিরের একটা নকশা নিয়ে ওসি তাঁর জিভ হাঁকিয়ে চলে গেলেন। বিনয় হতাশ গলায় বলল, আর কি দেখবে? সব হয়ে গেছে। পুলিশে নিকানো মন্দির এখন ধোয়া মোছা। কোনো সূত্র কি আর ফেলে গেছে? এই জন্যই তাড়াতাড়ি আসতে চাইছিলাম। সুনন্দ হাসল। সূত্র মানে তো সুতো নয় যে কুড়িয়ে নিয়ে যাবে পুলিশ। এ তো ভালোই হলো আমাদের। আমরা ধীরে সুস্থে চারপাশটা দেখার সুযোগ পাব। যে যেমন চোখে দেখতে পায়, আসলে কি জানো, আমাদের মনটায় চোখ দিয়ে দেখে। মন্দিরের ভেতরটা পরে দেখবে স্থির করে ওরা আগে প্যাসেজের দিকটায় গিয়ে দাঁড়ালো। জায়গাটা নিরিবিলি। বাইরের মন্দিরে করিডোর সোজা কিচেনের দিকে চলে গেছে, যেখানে কাল ভোগ রান্না হচ্ছিল। কিচেন থেকে করিডোর এবং সেটা পার হয়ে মূল মন্দিরের জানালার প্যাসেজের গলিটা চোখে পড়ে না। ফ্রেম থেকে খুলে গ্রিলটার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো রয়েছে। এই রকমই রাখা ছিল। জানালার তলা থেকে অনেক জুতোর ছাপ ফিকে হতে হতে মন্দিরের ডবল কোলাপসেবল গ্রিলের কাছে বারবার গিয়ে মিলিয়ে গেছে। গেট পেরিয়েই তুলসী বন, টগর গাছ, জবা, কুন্দ আর 2-5 রকম ফুলের ঝোপ। তারপরেই কয়েকটা বেল আর হরিতকির গাছের জটলা। একপাশে একটা ছোট্ট বেদি, তার গায়ে সাপের মতো পরস্পরকে পেঁচিয়ে কয়েকটা গাছ ফনা তুলে আছে। আলাদা করে চেনা যায় না। বিনয় জানালো, ওখানে নাকি আগে পঞ্চমুণ্ডির আসন ছিল। ওসব ছাড়িয়ে মন্দিরের সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। তার ওপারে আর নজর চলে না। ঘন জঙ্গল, প্রায় দুর্ভেদ্য বন হয়ে আছে। জানা গেল এই জঙ্গলের গা ছুঁয়ে একটা মরা নদীর স্রোতা পাক খেয়ে মূল নদীতে গিয়ে মিশেছে। বিনয়কে নিয়ে সুনন্দ আবার প্যাসেজের সামনে ফিরে এলো। খোলা জানালার তলা থেকে জুতোর ছাপ এগিয়ে এসেছে। কালো মার্বেলের পাথরের ওপর এক বিচিত্র বর্ণের ছোপ পড়েছে। শ্বেতচন্দন আর রক্তের ছিটে দেওয়া হালকা গোলাপি রং লেগেছে। ভাঙা টুকরো টুকরো লাগার কারণ শুধু এই ছ্যাঁকড়া ছ্যাঁকড়া রঙই নয়, উল্টো দিক থেকে আসা আরেক প্রস্থ জুতোর ছাপ পরস্পরের উপর চেপে গেছে এলোমেলো ভাবে। তারপর রংটা ক্রমশ ফিকে হয়ে মুছে গেছে। বিনয় দাগগুলোর দিকে আঙুল বাড়িয়ে বলল, দেখো, স্পষ্টই বোঝা যায় লোক একজন ছিল না, একাধিক। তারা বাইরের দিক থেকে গেছে আর ভেতর থেকে এসেছে। সুনন্দ কোনো উত্তর না দিয়ে উবু হয়ে বসে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বার করে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু দেখছিল। মিনিট 3-4 এগিয়ে পিছিয়ে ছাপগুলোকে পরীক্ষা করে আপন মনেই মাথা নাড়তে লাগলো। বিনয় নিঃশব্দে ওকে লক্ষ্য করছিল। তার হাতে ছবি তোলার জন্য ক্যামেরা প্রায় তৈরি। সামান্য অসহিষ্ণু গলায় শুধালো, কি বুঝলে? আমার কথা ঠিক না? সুনন্দ সে কথার জবাব না দিয়ে শুধু বলল, মুশকিল হয়েছে। কোথায় গোড়ালির ছাপ পড়েছে, কোথাও জুতোর ডগার। কখনো গোড়ালিতে ভর দিয়ে, কখনো পায়ের পাতার ভর দিয়ে ডিঙি মেরে হাঁটার মতো। শুধু একটা স্ট্রেঞ্জ লাগছে। কোন ব্যাপারটা স্ট্রেঞ্জ কেন? সুনন্দ বিনয়ের প্রশ্নকে পাশ কাটিয়ে হঠাৎ বলে উঠল, কেবল এই দুটো গোড়ালির ছাপ আস্ত আছে, তাই না? রঙের ছাপও খুব স্পষ্ট আর পুরু হয়ে পড়েছে। বোঝা যায় জানালার ধাপ থেকে প্রথম নেমে আসার পর গোড়ালির ওপর ভর রেখেছিল। রঙগুলো কিসের জানি না, এসেছে মন্দিরের ভেতর থেকেই। বিনয় সুনন্দের কথাগুলো খুব একটা গুরুত্ব দিল না। বলল, আর কি বোঝা যায়? গলার সুরে ব্যঙ্গের ছোঁয়া। সুনন্দ গায়ে মাখল না। বলল, একজোড়া গোড়ালির একটা ক্লোজ আপ ছবি যদি নিতে পারো খুব ভালো হয়। ছবির ব্যাপারে বিনয়ের বিন্দুমাত্র আলস্য নেই। সে এগিয়ে গিয়ে হুমড়ি খেয়ে বসে। ক্যামেরা তাক করল। ক্লিক নির্ভুল হওয়ার জন্য গোটা দুয়েক ছবি তুলে নিল পরপর। সুনন্দ ওর একটু আগের প্রশ্নের প্রতিধ্বনি করে, আর কি বোঝা যায়? বোঝা যায়
লোকটা মোটাসোটা, অর্থাৎ বেশ জোয়ান। বোঝা যায় তার পায়ে বেশ পুরনো হাওয়াই চপ্পল ধরনের জুতো ছিল। যে জ্যোতিষ গোয়েন্দা, তাহলে লোকটার বয়স, তার চেহারা, তার পোশাক আশাক সম্পর্কে কিছু শুনি। সুনন্দ মাথা নাড়ল। অত আমার দ্বারা হবে না ভাই। আমার অনুমান যে কতটা পারফেক্ট নির্ভুল তা আমি নিজেই জানি না। বাঁ পায়ের গোড়ালিটা লক্ষ্য করো, বেশ স্পষ্ট, রংটা বেশ গভীর। কেন জানো? জানালার ধাপ থেকে ওই পাটা এসে প্রথম ফেলেছে, জোর বেশি পড়েছে আর ভারী শরীর, ফলে চাপটাও বেশি মাত্রায়। পুরনো জুতোর ক্ষয়া গর্তটা পরিষ্কার ফুটে উঠেছে। প্রায় ইঞ্চি দেড়েক লম্বা সরু ফাঁকা জায়গাটা কেন যে এতক্ষণ বিনয়ের চোখে পড়েনি কে জানে। যুক্তিটা অকাঠ্য মনে হতে সে তারিফের ভঙ্গি মাথা দুলিয়ে বন্ধুর দিকে তাকালো। এখানে আমাদের আর কিছু দেখার নেই। সুনন্দ বলল, চলো বাইরের নাট মন্দিরটা ঘুরে আমরা মন্দিরের প্রতিমা দর্শন করে আসি। মন্দিরের ভেতর তখনও পরিষ্কার করা হয়নি। এখানকার গাঙ্গুলি পরিবার বহুকাল থেকে মন্দিরের উপসত্ত্ব ভোগ করে আসছে। একসময় তাঁরাই পুরুষানুক্রমে মায়ের পুজো করে আসছিলেন, এখন পুজোর জন্য পুরোহিত রেখে দিয়েছেন। গাঙ্গুলি পরিবারও এখন শাখা প্রশাখায় শরিকে ভাগ হয়ে গিয়েছে। তাদের অনেকেরই এখন জীবিকা অন্য, অনেকেরই সাজ পোশাকে আর ব্রাহ্মণত্ব নেই, তবে প্রণামের টাকা বখরা সকলেই পেয়ে থাকেন। মানতের সামগ্রী আর বস্ত্রাদির জন্য ডাক হয়, সেই বিকৃত অর্থ ও অংশ অনুযায়ী বাটোয়ারা হয়। মন্দিরের ভেতরে ঢুকে ওরা থমকে দাঁড়ালো। মহাকালী মূর্তির পায়ের তলায় চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। ঘরের মেঝে করিডোর এবং প্যাসেজের মতো নয়, সাদা মার্বেলে বাঁধানো। চারপাশে কেমন একটা বিধ্বস্ত ভাব। পুরোহিতের হাত আর পায়ের ধাক্কা লেগে পুজোর উপাচার অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। দইয়ের মালসা ভেঙে ছিটকে গেছে অনেক দূরে। পদ্মপাতার উপর চূড়ো করে রাখা সিঁদুরের স্তূপ ছড়িয়ে গেছে চারপাশে। অততায়ীর পা হড়কানোর চিহ্ন খুব স্পষ্ট। ওরা সেই তরল চটচটে জায়গাটা ডিঙিয়ে প্রতিমার পেছন দিকে গিয়ে দাঁড়ালো। মূর্তির অনেকটা পেছনে গর্ভকক্ষ, অর্থাৎ মাটির তলার কুঠুরি। ওখানে গর্ভঘরে সিন্ধুকে দেবীর উদ্বৃত্ত অলঙ্কার তোলা থাকে। বিশেষ বিশেষ উৎসবের দিনে তাকে আপাদ মস্তক সেই মহামূল্য গহনায় মুড়িয়ে দেওয়া হয়, যেমন হয়েছিল গতকাল। আজ তার কণামাত অবশিষ্ট নেই, তাই গর্ভঘরের প্রয়োজন ফুরিয়েছে। তার ইস্পাতের পাতে মোড়া ডালা দুটো খোলাই রয়েছে, কেউ বন্ধ করেনি। ঘরের অন্য প্রান্তে একটা পাথরের সুদৃশ্য চৌবাচ্চা, পুজোর শুকানো ফুল জমা করে রাখার জন্য। বিনয় নিচু গলায় বলল, এখন দেখে মনে হচ্ছে অসম্ভব নয়। প্রতিমা দর্শনের ভিড়ে মিশে এই দলটা ভেতরে ঢুকেছিল। তারপর সুযোগ বুঝে তাদের একজন বা দুজন গর্ভঘরের কিংবা চৌবাচ্চার মধ্যে লুকিয়ে থাকে, অন্যরা বাইরে বেরিয়ে যায়। তারপর পুরোহিত দরজা বন্ধ করে বেরিয়ে গেলে চটপট কাজ গুছিয়ে নেয়। একজন স্ক্রুড্রাইভার দিয়ে গ্রিলটা ফ্রেম থেকে খুলে ফেলে, অন্যজন একটি একটি করে মায়ের গহনা সরায়। দলের বাকিরা ততক্ষণে প্যাসেজের জানলার সামনে অপেক্ষা করছিল। সুনন্দ শুনছিল, বলল, আর খুন? ভেতরের কাজ শেষ হবার আগেই পুরোহিত মশাই ভেতরে ঢুকে পড়েছিলেন, তাই তার মুখ চিরতরে বন্ধ করা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সমর্থনের ভঙ্গিতে সুনন্দ বলল, এ তাহলে তোমার থিওরি? ভালোই ফেলেছ। থিওরিটা আমার হলেও বুঝলে ভাই, বিনয় খুশি গলায় বলে ওঠে, আইডিয়াটা কিন্তু পেয়েছিলাম বাবার বন্ধু ডক্টর নাথের কথা থেকে। তুমি নিশ্চয়ই আমার সাথে একমত। সুনন্দ কিছু ভাবছিল, বলল, তোমার সঙ্গে আমার মতের অমিল রয়েছে তাও যেমন বলছি না, তেমনি মিল রয়েছে সেটাও বলছি না। বাহ,
এ আবার কি হেয়ালি ভাই? বিনয় কেমন বিভ্রান্ত চোখে তাকায়। হ্যাঁ আর না দুটোই কি একই সঙ্গে? হেয়ালি না, আসলে আমি এখনও কোনো ফাইনাল সিদ্ধান্তে আসতে পারছি না। এত তাড়াহুড়োয় কোনো মত দেওয়া যায় না। পুলিশ কি ভাবছে, হাতের ছাপ থেকেই বা কি বেরোলো, তা যেমন আমাদের জানা দরকার, তেমনি আরও কয়েকটা ব্যাপারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মনে রেখো, পুরুত মশাই যদি এই যাত্রায় টিকে যান, তাহলে তার জবানবন্দি অনেক কিছু বদলে দিতে পারে। তিনিই হবেন এই মামলার সবচেয়ে ভাইটাল সাক্ষী। তবে একটা ব্যাপারে তোমার থিওরির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিনয় অবাক হয়ে জানতে চায়, কি সেটা? একগাদা লোক মিলে চুরি হয়নি। আমার ধারণা পুরো ব্যাপারটাই একজনেরই কীর্তি। একজন দুঃসাহসী ঠান্ডা মাথার লোক, যে খুব রয়েস হয়ে প্ল্যানটা ভেঙেছিল। চলো, আর কিছু আপাতত দেখার নেই। বিনয় বলল, চলো, কিন্তু একটা কথা, তোমার এই বিশ্বাসের পেছনে কোনো প্রমাণ আছে নাকি নিছক অনুমান? প্রমাণ আছে, তবে 100% গ্যারেন্টি দিতে পারছি না। প্যাসেজের পায়ের ছাপগুলো যতই বিভ্রান্তিকর মনে হোক, টুকরো ভাঙা অস্পষ্ট হোক, ওগুলো একজোড়া জুতো থেকেই এসেছে, পুরনো খয়াটে হাওয়াই চপ্পল। কথা শেষে সুনন্দ একটু হাসল। আজ শুধু কফি নয় কিন্তু। সুনন্দকে চমকে দিয়ে বিনয় ওর কাঁধে হাত রাখল। নিচের ঘরে ইজি চেয়ারে বসে সুনন্দ একটা পেপার ব্যাগ থ্রিলার পড়ছিল। কোন সকালে মুখটুক ধোয়া হয়ে গিয়েছিল, কিন্তু এখন শুধু ব্রেকফাস্টের জন্য রামাশিসজির ডাকের অপেক্ষা। চমকে মুখ ফিরিয়ে সুনন্দ হেসে ফেলল। এসো এসো, পুরো ব্রেকফাস্টটাই হবে। দাঁড়াও, বলছি। বলে এসছি। বিনয় হেসে ফেলল। কীরকম স্মার্ট দেখেছ তো? তা দেখছি, কিন্তু মশাই, বেশ লোক, কাল সকালের পর থেকে তোমার টিকিটারও দেখা নেই। কি ব্যাপার, একেবারে নো নিউজ? বিনয় ওর খাটের কিনারে বসে পড়তে পড়তে কমিক মুখ করে বলল, বলতে গেলে অনেক নিউজ এবং নো নিউজ। কেমন, তোমার মতো হেয়ালি করে বলতে পারছি কি না? তবে এসব খবর সংগ্রহ করতে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে ভাই। এক সকালের ব্রেকফাস্টের খরচায় পোষাবে না ভাই সুনন্দ। সুনন্দ গম্ভীর মুখে বলল, শুরু করো। ব্যাড নিউজ দিয়েই তাহলে শুরু করি। প্রথমে ভাইটাল খবর, পুরোহিত চাটুর্যে মশাই পরশু রাতেই মারা গেছেন। হাসপাতালে পৌঁছে দিয়ে আসার ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞান ফিরে আসেনি। কোনো জবানবন্দি দূরে থাক, টু শব্দটিও করতে পারেননি। এমার্জেন্সি টেবিলেই আমাদের শেষ ভরসার বাতি নিভে গেল। আক্ষেপের ভঙ্গিতে সুনন্দ মাথা নাড়ল। 2 নম্বর প্রতিমার গায়ে কিংবা গ্রিলে পুলিশ কোনো হাতের ছাপ পায়নি। না বলাটা বোধহয় ঠিক হলো না। পেয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। কেন? সুনন্দ খরচোখে তাকায়। ফিঙ্গারপ্রিন্টগুলো ভাঙাচোরা, অস্পষ্ট এবং এত লোকের চেয়ে তা থেকে খুনির হদিশ মেলা অসম্ভব। জানতাম এরকমই হবে। তা পোস্টমর্টমের রিপোর্টের কথা কিছু জানা গেল? হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া গেছে। বিনয় উত্তর দিল, মোদ্দা কথাই অত্যধিক রক্তক্ষরণই তার হার্ট ফেলিওরের অন্যতম কারণ। ছুচালো ধারালো কোনো অস্ত্র দিয়ে নয়, সরু অথচ ভোঁতাটে কোনো অস্ত্র দিয়ে তাকে বুকে একটিমাত্র আঘাত করা হয়েছিল। খুব শক্তিশালী কোনো লোক এত জোরে আঘাত করেছিল যে গায়ে জড়ানো শাল ফুঁড়ে বুক একেবারে এফোড় ওফোড়, মাংসপেশি ছিঁড়ে একটা ধমনী পর্যন্ত কেটে যায়। কাল তুমি জোরের সঙ্গে যা বলছিলে তার সঙ্গে মিলছে না। পুলিশও কিন্তু অন্যরকম মনে করছে। এ কখনো স্থানীয় লোকের কম্য নয়। মহাকালী সম্পর্কে এখানকার প্রতিটি মানুষের গভীর সংস্কার আছে।
পুলিশের ধারণা বাইরের কোনো কুখ্যাত দলের কাজ। এ ধরনের বড় মেলায় কত বিদেশি লোক আসে, তার সঙ্গে মিশে গিয়ে কোনো নটোরিয়াস গ্যাং অনায়াসে কাজ হাসিল করতে পারে। তাই বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে পুলিশ খুব ভালো রকম নজর দিচ্ছে। সুনন্দ বলল, এখনও তাহলে চুরি যাওয়া গয়নার কোনো সন্ধান পাওয়া যায়নি? না, তা যায়নি। তবে পুলিশ কিন্তু বসে নেই। পাশের রাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। মহারাজার নেকলেসটা আসার খবর ওখান থেকে তো আগেই চাউর হয়ে গিয়েছিল। সুনন্দ আর একটিও কথা বলল না। তার মুখে চোখে চিন্তার ছাপকে হতাশার চিহ্ন মনে করে বিনয়ও চুপ করে থাকল। ব্রেকফাস্ট শেষ হলে সুনন্দ হঠাৎ বলল, চলো আরেকবার ঘুরে আসি। বিনয় কথাটা শুনে খুব উৎসাহিত হলো এমন নয়, তবে বলল, কোথায়? মন্দিরে? হ্যাঁ, ওপাশের জঙ্গলের দিকটা কাছে গিয়ে দেখতে চাই। ওপর দিয়েই তো অপরাধীরা ভেগেছে। বুঝেছি। বিনয় যেন একটু চাঙ্গা হলো। মন্দির থেকে সরু পায়ে চলা পথটা বেড়ার ধারে যেখানে এসে শেষ হয়েছে তার একপাশে নজর পড়তেই থমকে দাঁড়িয়ে পড়ল সুনন্দ। 3 প্রশস্ত কাঁটাতারের টানা বরাবর বেড়া তৈরির কাজে ঘন করে সার বেঁধে কাঁটা গাছ লাগানো হয়েছে। প্রথম নজরে কিছুই চোখে পড়ল না, কিন্তু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখা যায় কয়েকটি কাঁটা গাছের পাতা কেমন শুকনো, নেতিয়ে আছে। সাবধানে হাত বাঁচিয়ে জালগুলো সরাতেই আসল রহস্যটা চোখে পড়ল। গোড়া থেকে কাঁটা গাছের ছালগুলো কেউ দিব্যি সাজিয়ে রেখেছিল। ওই জায়গায় কাঁটা তারগুলো কেটে ফেলা হয়েছে। একজন মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। সুনন্দ বলল, যে বা যারা চুরি করতে মন্দিরে ঢুকেছিল এই পথ দিয়েই তারা এসেছিল, আবার ফিরেও গেছে। বিনয়ের চোখ গোল গোল হয়ে উঠেছিল, কিন্তু অনেক খুঁজেও গাছ কিংবা তারের কাঁটায় কোনো জামা কাপড়ের ছেঁড়া টুকরো কিংবা আঁশ জাতীয় কিছু আটকে থাকতে দেখা গেল না। কোনো পায়ের ছাপও নয়। জঙ্গলের গাছের ঝরা শুকনো পাতার উপর স্বভাবতই কোনো পায়ের দাগ আশা করা যায় না। তবু বিনয় পা দিয়ে শুকনো পাতা সরিয়ে বোধহয় পায়ের দাগ খুঁজছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে বাস, এ যে টাকা পয়সা ছড়াছড়ি! বলেই নিচু হয়ে কয়েকটা ঝকঝকে টাকা আর আধুলি কুড়িয়ে নিল। পাতা সরিয়ে টরিয়ে অনেক খুঁজল, কিন্তু আর কিছু পেল না। সুনন্দ চুপ করে দেখছিল। এবার বলল, লোকটা যে একাই ছিল এই টাকাগুলোই তার প্রমাণ। এমন অদ্ভুত যুক্তি শুনে বিনয় হাঁ হয়ে গিয়ে বলল, তার মানে লোকটা প্রণামীর কোনো কাপড়ের বোঁচকায় গয়নাগুলো আর কয়েক কেজি রেচকি বেঁধে নিয়েছিল। বেড়ার ধারে এসে সে প্রথমে বোঁচকাটা ও এপারে ছুঁড়ে ফেলে দেয়, তারপর সাবধানে কাঁটা গাছের কাটা গোড়াগুলো ডিঙিয়ে ওপাশে পৌঁছয়। আছাড় খেয়ে পড়ায় বোঁচকার ফাঁক দিয়ে কিছু খুচরো ছিটকে পড়েছিল। লোকটা খেয়াল করেনি। বিনয় সায় দিয়ে বলল, ঠিক আমার প্রথমটায় মাথায় আসেনি। মেলা ভেঙে গেছে, 2-4টে দোকান এখনো যাচ্ছি করে রয়ে গেছে। বাকিরা কেউ কেউ পাততাড়ি গুটিয়ে তাদের ছাউনি খুলেছে। মেলা প্রাঙ্গণ ঘুরে ওরা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। কেমন একটা শোক আর আতঙ্ক মন্দিরের চারপাশে নেমে এসেছে। কেউ প্রায় ধারে কাছেই নেই। মন্দির চত্বর আর নাটমণ্ডপ খাঁ খাঁ করছে। অবশ্য বেশিরভাগ মানুষই এখন শ্মশানে। ভট্টাচ মশাইয়ের শবদাহ করতে বিরাট মিছিল গেছে। থানায় ওসিও একটু আগেই ঘুরে গেলেন সেখানে। বিনয়কে চেনেন, ডেকে বললেন, মোহন মিস্ত্রিকে গ্রিলটা লাগিয়ে দিতে বলেছি, ঠিকঠাক লাগানো হলো কিনা একটু দেখে নিন। সুনন্দ জিজ্ঞাসা করল, এই মিস্ত্রি মোহনটি আবার কে? নাম শুনলেই তো দস্যু মোহনের কথা মনে পড়ে যায়। বিনয় হো হো করে হেসে উঠে বিনয় বলল, ঠিক উল্টো।
একেবারে গো বেচারা, গোবেট। তার উপর তোতলা। সবাই ওকে মন্দা মিস্ত্রি বলে ডাকে। অমন দশাসই চেহারা, কিন্তু এক ধমক দাও একেবারে কেঁচো। বউকে একেবারে জমের মতো ডরায়, কিন্তু ইলেকট্রিকের কাজ যা জানে তোমার তাক লেগে যাবে। ইলেকট্রিশিয়ানদেরই আজকাল পয়সা। সুনন্দ বলল, অমন গুণী লোক বলছো, কিন্তু এখানে পড়ে থাকলে কি আর কামাই হবে? হয় না তো, কোনো রকমই সংসার চলে। অলস 5 বার ডাকলে তবে যদি তার দেখা পাওয়া যায়। তার উপরে ভবঘুরে বাউন্ডুলের স্বভাব, থেকে থেকে উধাও হয়ে যায়। আসলে কাজকর্ম তো প্রায় থাকেই না, কি আর করবে বেচারা। আর থাকলেও উচিত পয়সা কি আর পায়? এখানকার জামাই বলে সবাই নামমাত্র মজুরিতে কাজ করিয়ে নিতে চায়। আর মন্দাও এমন এমন বোকার হদ্দ। এই যে মন্দিরে ব্যাপারটাই দেখো না, অনেক টাকার কাজ। শহরের কন্ট্রাক্টর মোটা টাকার কোটেশন দিয়েছিল, মন্দির কর্তৃপক্ষ তাতেই রাজি হয়ে গিয়েছিল। এমন সময় মন্দারের আবির্ভাব। সে আর তার বউ কুসুম কলকাতা থেকে সেদিনই গাঁয়ে ফিরেছে। কুসুম দজ্জাল হোক আর যাই হোক, ঠাকুর দেবতায় খুব ভক্তি। সে এসে হামলে পড়ল, বাবু মশাইরা, আমার মিস্ত্রিকে একটা চান্স দেন মায়ের কাজ করতে, সব ফ্রিতে করে দেবে ক্ষণ। কিন্তু করে দেবে বললেই তো আর হয় না, এ তো আর সাধারণ ওয়ারিংয়ের কাজ নয়, বিরাট ব্যাপার। আধুনিক কেতার কাজ হবে। এই নতুন মন্দিরের সঙ্গে তাল মিলিয়ে হাল ফ্যাশনের আলো পাখা ইত্যাদি বসবে। মন্দা হাত জোড় করে বলল, আগে সব পারবো, আমার কাজ আপনারা দেখে নেবেন, কিন্তু মাঝখানে আর 15 দিনেরও সময় নেই, জিনিসপত্র কিনতে হবে। তবে করে যদি দিতে পারে মোটা টাকার ধাক্কা বাঁচবে। তাই সেদিনই জরুরি মিটিং বসলো মন্দিরে। মন্দাকে চান্স দেওয়ার ব্যাপারটা পাকা হয়ে গেল সভায়। কলকাতার লোক গেল মন্দাকে সঙ্গে নিয়ে জিনিসপত্র কিনতে। অত টাকা দিয়ে তো আর ওকে একা ছাড়া যায় না। তারপর বললে বিশ্বাস করবে না, দিন রাত খেটে 5 দিনে কাজ দিল মন্দা। দেখে তো সকলের চক্ষু টেরা। তবে সামান্য খুচকাচ কাজ অবশ্যই এখনো বাকি আছে, তা এগুলো মেলা শেষ হলে করে দেবে বলেছে। ওই তো মন্দা কাজে লেগে গেছে। বাইরে থেকে তাকিয়ে সুনন্দা অবশ্য মোহন মিস্ত্রিকে দেখতে পেল না, কিন্তু ভেতর থেকে ঠুকঠাক আওয়াজ আসছিল, সেই সঙ্গে মই টানার শব্দ। সুনন্দ অবাক হয়ে বলল, কি করে বুঝলে মোহন মিস্ত্রি? সে ছাড়া আবার কে? ওই যে তার জুতো দেখছো না? বিনয় আঙুল তুলে নাটমণ্ডপের সিঁড়ির তলায় পড়ে থাকা জুতো দেখালো। মন্দিরে ঢোকার মুখে সুনন্দ দেখল প্ল্যাটফর্ম মার্কা প্রায় 2.5 ইঞ্চি শোলের ব্র্যান্ড নিউ হাওয়ায়। সুনন্দ থমকে গিয়ে কেমন চোখে একটুক্ষণ জুতোটার দিকে তাকিয়ে থাকলো। মনে হলো খুশি হয়নি। সে কি তাহলে জীর্ণ একজোড়া সাধারণ হাওয়াইয়ের আশা করছিল? ভেতরে ঢুকে দেখল এক সলিড চেহারা ড্যাংরা লোক কাঠের মইয়ের উপর দাঁড়িয়ে দেওয়ালে ইনবিল্ড মাইক্রোফোন ঠিক করছে। নিচে দাঁড়িয়ে এক ছোকরা অ্যাসিস্ট্যান্ট। বিনয় বলল, মন্দা, গ্রিলটা ফিট করে দিয়েছ? কাঠের সিঁড়ির ওপর থেকে একটা গাইয়া মুখ নিচের দিকে তাকালো। কখন? দেখোকে। সুনন্দ থামল না, পায়ে পায়ে গ্রিলটার সামনে গিয়ে দাঁড়ালো। এই সেই গ্রিল যেটা সেই রাত্রে মন্দিরে ঢোকার জন্য খোলা হয়েছিল। স্ক্রুগুলো আবার ঠিকঠাক আঁটা হয়েছে। দেখে মনে হয় না কখনো খোলা হয়েছিল, কিন্তু আগের মতোই ঠিকঠাক আঁটা আছে তো। কথাটা মনে হতেই হঠাৎ সুনন্দ ভ্রু কুঁচকে স্ক্রুগুলোর দিকে তাকালো। তাকিয়ে তাকিয়ে কি ভাবছিল খেয়াল করেনি। বিনয় এসে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। কি ভাবছিলে? কিছু না, চলো যাওয়া যাক। ওরা আবার মন্দির থেকে বেরিয়ে এলো। মন্দিরের ভেতরে তখন দর্শনার্থী একটি পরিবার সকলরবে ঢুকে পড়েছে।
মণ্ডপের সিঁড়ির শেষ ধাপে নামতে গিয়ে থমকে দাঁড়ালো। এক ছাক জুতোর মাঝখানে তারা এক পাটি জুতো পড়ে আছে, অন্য পাটিটি উধাও। বাচ্চা ছেলেগুলো বোধহয় সেখানে হুটোপুটি করে তাদের জুতো মোজা খুলতে গিয়ে এই জটলা পাকিয়েছে। না, অন্য পাটিটি খোয়া যায়নি, একটু তফাতে ঘাসের মধ্যে ছিটকে গেছে। জুতোটা নিয়ে আসতে গিয়ে হঠাৎ উবু হয়ে বসে পড়ল সুনন্দ। পেছনে ফিরে বসে সুনন্দ কি করছে বুঝতে পারেনি বিনয়। কাছে আসতেই ঝট করে উঠে দাঁড়ালো সুনন্দ। বিনয় তাজ্জব, সুনন্দর হাতে এক পাটি জুতো। কিছু বোঝার আগে বিনয়ের ব্যাগের মধ্যে সেটা বিদ্যুৎ গতিতে ঢুকিয়ে দিয়ে ও বলল, শীঘ্রই চলো, এখান থেকে পালায়। বিনয় কিছু বলতে গিয়েছিল, তার আগেই সুনন্দ ওকে টেনে নিয়ে ছুট লাগালো। কখন যে ছোঁড়াটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে টের পায়নি। সন্দেহ হতেই রান্নাঘর থেকে বটি হাতে বেরিয়ে এলো কুসুম। বোধহয় কুটনো কুটছিল। যে ঘরে ঢুকেছিল সে তক্তপোষের তলা থেকে বাক্স প্যাটরা টেনে বের করে হাঁকাচ্ছিল। কুসুম চিৎকার দিয়ে তেড়ে এলো, বলি, হচ্ছেটা কি? গয়নাগুলো খুঁজছি, কোথায় রেখেছ বলো না দিদি। কুসুম এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল, মুখ ফ্যাকাশে। তারপরেই দ্বিগুণ তেজে বটি উঁচিয়ে ছুটে এলো। তবে রে মুখ পোড়া, দাঁড়া দেখাচ্ছি, আজ তোরই একদিন কি আমারই একদিন বলে ছক্কা মারার কায়দায় দু হাতে বটি হাঁকিয়েছিল। কিন্তু ছেলেটা এক নম্বরের শেয়ানা। কাঠবিড়ালির মতো এক লাফে তক্তপোষের ওপিঠে গিয়ে দাঁড়ালো। জিভ ভ্যাংচানোর কায়দায় হাসতে গিয়েছিল, কিন্তু তার ঠোঁটের হাসি ঠোঁটেই মিলিয়ে গেল। এত তাড়াতাড়ি যে লোকটা বাড়ি ফিরে আসছে কে জানতো? উল্টো দিকের দরজা দিয়ে লোকটা কখন নিঃশব্দে ভেতরে এসে দাঁড়িয়েছে। এক হাতে বিকট আকৃতির রামদা, গরিলার মতো চোখ দুটো ধকধক করে জ্বলছে। এক পা করে এগিয়ে আসতে আসতে চাপা বাঘ ডাকার গলায় বলল, শয়তানের বাচ্চা, কেটে টুকরো টুকরো করে আজ তোকে বাগানে পুঁতে ফেলবো। এ কি সেই লোক? কোথায় গেল তার তোতলা মেয়ে? সুনন্দ মনে মনে প্রমাদ গোনে বুঝল, আজ আর তার রক্ষা নেই। এই ঘরের ভেতর থেকে ছুটে পালানো অসম্ভব। দুদিকে দুজন, সে একা নিরস্ত্র। হাতে একটা খেলনা রিভলভার থাকলেও হতো। ধারে কাছে এমন কিছু নেই যা দিয়ে প্রথম ধাক্কাটা সামলানো যায়। বিনয়টা এত দেরি করছে কেন? এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা। তবে কি কারো দেখা পায়নি? লোকটা প্রায় কাছে এসে পড়েছে। যে কোনো উপায়ে এখন খানিকটা সময় চায়। যদি তার মধ্যে বিনয়রা এসে যায়, না হলে আজ শেষ। এখন নার্ভ হারালে চলবে না। লোকটাকে ঘাবড়ে অন্যমনস্ক করে দিতে হবে। সুনন্দ হঠাৎ হাঁ হাঁ করে হাসতে লাগলো। শুকনো গলায় ভেতর থেকে একটা কৃত্রিম অট্টহাসির মতো শোনালো। লোকটা থমকে দাঁড়িয়ে পড়ে লোকটা গর্জন করে উঠল, হাসছিস কেন রে ছুঁচো? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এত সোজা না, আমি তোমার নাড়ি নক্ষত্র সব জেনে ফেলেছি। চুপ, কি জেনেছিস তুই? সুনন্দ ভেতরে ভেতরে একটু ভরসা পেল। বলল, বরচার্যিকে কি করে খুন করেছ? থতমত খেয়ে লোকটা বলল, আর গয়নাগুলো কি করেছ? কোথায় লুকিয়েছ? চালাকি করছিস? তাতে আমার কাঁচকলা। ভয় দেখাচ্ছিস না? দাঁড়া, এখনই তোকে কিমা বানিয়ে বাগানে পুঁতবো। কাক পক্ষী তো জানতে পাবে না। গাছতলায় তো। হি হি করে হাসার চেষ্টা করল সুনন্দ, কিন্তু হাসির শব্দ আর গলা দিয়ে বেরোলো না, শুধু দাঁত বেরোলো। পলকের জন্য অন্যমনস্ক লোকটা যেন চমকে উঠল। আর ঠিক সেই সময় ক্লিক ক্লিক করে দুটো শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ গানের ঝলক। বিনয় এসে গেছে। শুধু বিনয় নয়, তাদের ক্লাবের দঙ্গল
এক পা নড়ে চকি গুলি করে তোমার মাথা উড়িয়ে দেবো। দাও, ফেলে দাও। চকিতে ফিরে তাকিয়ে সুনন্দ দেখতে পেল বিনয়ের হাতে ক্যামেরা, তার পাশে দাঁড়িয়ে একজন বন্দুকের নল উঁচিয়ে আছে। সেই ছোট্ট ভাঙাচোরা বাড়িটা এখন লোকে গিজগিজ করছে। মোহন আর কুসুমকে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দিয়ে বড়বাবু বললেন, সুনন্দ, বড়ই পেঁচানো রহস্য মনে হচ্ছে ভাই। খুনের কথা, গহনা চুরির কথা ওরা কি ঝেড়ে স্বীকার করেছে? অলংকারের সন্ধান এখনো আমরা পাইনি, আর খুন, তারও তো কোনো সাক্ষী নেই। ওরা নিজেরা কবুল না করলে মামলা কিন্তু ধোপে টিকবে না। তবে তোমাকে হত্যা করার চেষ্টার অপরাধে আমি আপাতত ওদের গ্রেপ্তার করছি। সুনন্দ বলল, স্যার, পেঁচানো কেস তো বটেই, সেটা আমি এক্ষুনি আপনাকে দেখাবো। আমার প্রথম ক্লু পাই প্যাসেজের জুতোর ছাপ থেকে, কিন্তু তখন বুঝতে পারিনি ওটা রহস্যের ক্লু নয়, স্ক্রু। বলেই বিনয়ের ঝোলার ভেতর থেকে একটা একপাটি হাওয়াই বার করে দেখালো। এই দেখুন। বড়বাবু ভালো করে তাকিয়ে দেখলেন গোড়ালির পুরু নরম শোলের মধ্যে ইঞ্চি দেড়েক লম্বা একটা গর্ত, তার ভেতরে কিছু যেন চকচক করছে। সুনন্দ খুঁচিয়ে তার ভেতর থেকে একটা চকচকে নতুন স্ক্রু বের করে দেখিয়ে বলল, এই আমার ক্লু, মানে স্ক্রু। এর গায়ে প্যাচ যখন আছে তখন প্যাচালোই বলতে পারি। মোহন অন্নকূটের আগের রাত অবধি মন্দিরে ইলেকট্রিকের কাজ করার সময় এক ফাঁকে গ্রিলের স্ক্রুগুলো ঢিলে করে রেখেছিল। পরের রাতে সে বাইরে থেকে গ্রিলগুলোকে খুলে দেয়, কিন্তু তার দুর্ভাগ্য, এই স্ক্রুটা কখন যে গ্রিল থেকে খসে প্যাসেজে পড়েছিল খেয়াল করেনি। ওর ভেতরে ঢুকে যখন অলংকার, টাকা কড়ি বোচকা বেঁধে ফেলেছিল, সেই সময় ভট্টাচার্য মশাই তাকে কেবল দেখেই ফেলেন না, চিনেও ফেলেন। ফলে বলেই এগিয়ে গিয়ে ঘরের তাক থেকে ফুটখানেক লম্বা একটা মজবুত স্ক্রুড্রাইভার নিয়ে এলো। এই যন্ত্রটি তাঁর বুকে অমলক বসিয়ে দিয়ে তাকে খুন করা হয়। ফরেনসিক বিভাগে এই ধরনের বিশেষ পরীক্ষা করলে এতে রক্তের দাগ ধরা পড়বে। মোহন আপনার কথা মতো গ্রিলটা আবার আটকে দিয়েছে। ভালো করে নজর করলেই দেখতে পাবেন 10টির মধ্যে 9টি স্ক্রুই ঝকঝকে নতুন, কিন্তু একটি স্ক্রু এদের সঙ্গে খাপ খাচ্ছে না, বরং আলাদা। বোধহয় বেশ কিছুদিনের পুরনো। এটি মোহন অন্য কোনো জায়গা থেকে জোগাড় করে এনেছে। সুতরাং এটা তার অপরাধের আরেকটি ক্লু। খোয়ানো স্ক্রুটা যে জানলার ধাপ থেকে নিচে নামবার সময় তার বাঁ পায়ের চটির শোলের মধ্যে শায়িত অবস্থায় গেঁথে গিয়েছে, সে স্বপ্নেও ভাবেনি। আমিও না। ভেবেছিলাম ওই ছাপ না ওঠা জায়গাটা বোধহয় কোনো পুরনো চপ্পলের খয়াটে গর্ত। 3 নম্বর হচ্ছে মায়ের অলংকার। সেগুলো কোথায় আছে আমি জানি। অনেক দিন থেকে স্বামী স্ত্রী তককে তককে ছিল। এবার সেই উদ্দেশ্যেই কলকাতা থেকে আগে ভাগেই গাঁয়ে এসে জুটেছিল। মন্দিরে কাজ ছিল। তবে মোহন গুণী লোক, কাজ জানে আর অভিনয়ও জানে, কিন্তু বারবার বাগানে পুঁতে ফেলবে বলে আমাকে শাসিয়ে ভুল করেছিল। আমি একটু আগেই জায়গাটা খুঁজে বের করেছি। বড়বাবু বললেন, আমার মনে হয় কলকাতা পুলিশের রেকর্ড খুঁজলে হয়তো দাগি আসামির তালিকায় মোহনের নামটা আমরা পেয়ে যেতেও পারি। আর এখানেই শেষ হলো আজকের গল্প, একটি প্যাঁচালো রহস্য। হ্যাঁ, আপনাকেই বলছি, বাংলা সাহিত্যে বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে, আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট। নমস্কার।